অনন্যা ভীষণই চালাক চতুর এবং টাকা লোভী একজন মেয়ে ছিল। সে দেখতেও অত্যন্ত সুন্দরী ছিল। যে কোনো ছেলে তাকে একবার দেখতেই পছন্দ করে ফেলত। আর অনন্যা সেই সুযোগেরই অসৎ ব্যবহার করত। সে অনেক ছেলের সঙ্গে সম্পর্ক করত আর তাদের কাছ থেকে যতটা সম্ভব টাকা পয়সা এবং দামি দামি উপহার লুটে নেওয়ার চেষ্টা করত। এখন বর্তমানে অনন্যার টোটাল 4টে বয়ফ্রেন্ড আছে, কিন্তু অনন্যার সেই 4জন বয়ফ্রেন্ড প্রদীপ, রাজা, সাগর এবং উত্তম একে অপরের বন্ধু ছিল, কিন্তু অনন্যা সেটা সম্পর্কে একদমই অবগত থাকে না। একদিন অনন্যা ফোন কলে রাজার সঙ্গে ব্যস্ত থাকে। সেই সময় প্রদীপ তাকে বারে বারে ফোন করতে থাকে। কি হলো অনন্যা? আমি তো সেই তোমাকে কখন থেকে ফোন করছি, তোমার ফোন অনেকক্ষণ থেকে ওয়েটিং বলছে। তুমি কার সাথে কথা বলছিলে? আর বলো না, আমার মা তো মাসির সঙ্গে ফোনে কথা বলছিল। আমার মা আর মাসির কথা একদমই শেষ হতে চায় না। মায়ের কাছে ফোনটা ছিল তো, তাই আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতবার ফোন করেছো। তুমি প্লিজ রাগ করো না। কেন, তোমার মায়ের ফোন কি হয়েছে? তোমার মা তোমার মাসির সাথে তোমার ফোন থেকে কথা বলছিল কেন? সত্যি করে বলো, তুমি আমাকে চিট করছো না তো? আজকাল কিন্তু মেয়েদের বিশ্বাস করা যায় না। তুমি এরকম করে বলতে পারলে বাবু? তুমি ভাবলে কি করে আমি তোমাকে চিট করব? আর মায়ের ফোনে তো রিচার্জ শেষ হয়ে গেছে, সেই জন্য মা আমার ফোনটা নিয়ে মাসিকে ফোন করলো। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, বিশ্বাস করো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। অনন্যার মুখে এরকম মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা শুনি প্রদীপের মন একেবারে গলে যায়। তার মন আনন্দে একেবারে নেচে ওঠে। প্রদীপের মনে হয় অনন্যার চেয়ে লয়াল মেয়ে হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে না, কিন্তু আসলে অনন্যা ছিল একেবারে ঠকবাজ মেয়ে। প্রদীপের সঙ্গে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলার পর অনন্যা তার 3য় বয়ফ্রেন্ড সাগরকে ফোন করে। হ্যালো সাগর বেবি, কি করছো? আমি তোমাকে ভীষণ মিস করছিলাম। একদম মিথ্যা কথা বলবে না। তুমি কয়েকদিন ধরে আমার সঙ্গে রাত্রেবেলা ফোনে কথা না বলেই ঘুমিয়ে পড়ছো। তোমার কি ব্যাপার বলো তো? অন্য কারোর সঙ্গে তোমার চক্কর চলছে না তো? না সাগর, তুমি এসব কি কথা বলছো? আসলে আমি তো তোমাকে বললাম আমার বাড়িতে মাসি বেড়াতে এসেছে, তাই মাসি এখন কয়েকদিন আমার সঙ্গেই থাকছে। সেই জন্য তো আমি তোমাকে সেভাবে সময় দিতে পারছি না। রাগ করো না বেবি। ঠিক আছে, মানছি মাসি বাড়িতে আছে, সেই জন্য আমার সঙ্গে ফোনে কথা বলতে পারছো না, কিন্তু দেখা তো করতে পারবে। অনেকদিন তো হয়ে গেছে, তুমি দেখাও তো করছো না। হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখা করব না? আজকে তো আমি একদম ফ্রি। তবে আজকে কিন্তু আমাকে শপিং করাতে হবে। সামনেই আমার একটা বিয়ে বাড়ি আছে। আমি একটা দামি লেহেঙ্গা পছন্দ করেছি, ওই লেহেঙ্গাটা তুমি আমাকে কিনে দেবে তো? আচ্ছা বাবা, ঠিক আছে। আমার গার্লফ্রেন্ড কিছু পছন্দ করছে আর আমি সেটা দেবো না, সেটা কি কখনো হতে পারে? তাহলে আজকে বিকেল 5টার সময় স্টার মলে দেখা হচ্ছে, কেমন? এই বলে সাগর ফোন রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে অনন্যার 4র্থ বয়ফ্রেন্ড উত্তমও তাকে ফোন করে। উত্তম অনন্যার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু অনন্যা শারীরিক অসুস্থতার বাহানা দিয়ে উত্তমের সঙ্গে দেখা করতে রাজি হয় না। এভাবেই দেখতে দেখতে বিকাল হয়ে আসে। অনন্যা উত্তমের গিফট করা একটা মডার্ন ড্রেস পরে খুব সুন্দর করে সাজগোজ করে সাগরের সঙ্গে দেখা করতে চলে যায়। শপিং মলের সামনে গিয়ে অনন্যা সাগরের জন্য অপেক্ষা করতে থাকে। কি হলো সাগর? আমি কখন থেকে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে? আমাকে আর কতক্ষণ ওয়েট করতে হবে? আর বলো না, আমার বন্ধু উত্তমের সঙ্গে দেখা হলো। উত্তমের সঙ্গে একটা দরকারি বিষয়ে কথা বলছিলাম। তুমি একটু ওয়েট করো, আমি আর উত্তম দুজনেই আসছি। উত্তম বলল ওর গার্লফ্রেন্ডের জন্য কিছু শপিং করবে, তুমি বরং ওর গার্লফ্রেন্ডের জন্য ভালো ভালো কিছু পছন্দ করে দিও তো। সাগরের মুখে উত্তমের নাম শুনে অনন্যা খুবই ভয় পেয়ে যায়, আর সে তখনই শপিং মলের সামনে থেকে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অনন্যা সাগর এবং উত্তম দুজনকে একসঙ্গে দেখতে পায়। ও শিট, সাগর আর উত্তম দুজনে বন্ধু। সর্বনাশ হয়ে গেছে। ওরা যদি আমাকে এখানে দেখে ফেলে তাহলে তো আমি পুরো ফেঁসে যাব, কেল্লা ফতে হয়ে যাবে। না 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 না, আমাকে যে করেই হোক এখন এখান থেকে পালাতে হবে, তা না হলে আমি মার খেয়ে যাব। এই বলে অনন্যা তখনই ট্যাক্সি ধরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সাগর অনন্যাকে বারে বারে ফোন করতে থাকে। কি হলো, কোথায় গেলে তুমি? আমরা তো শপিং মলের সামনে চলে এসেছি, তুমি কি ভেতরে ঢুকে গেছো? আর বলো না সাগর, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমার মা আমাকে এখনই ফোন করলো। এই গরমে আমার বাবার হিট স্ট্রোক হয়েছে, বাবাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি ট্যাক্সি ধরে বাড়ি ফিরে যাচ্ছি, তোমার সাথে আমি অন্য কোনো দিন দেখা করতে আসবো। রাখলাম।
সে কি, তুমি আমাকে আগে বলবে তো? আমি আর আমার বন্ধু দুজনেই এখনই হাসপাতালে যাচ্ছি। তোমার বাবাকে কোন হাসপাতালে নিয়ে যাবে সেটা আগে বলো। এই না না, খবরদার না। তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে বাবা মা এখনো পর্যন্ত কিছুই জানি না। বাবার এমনিতেই হিট স্ট্রোক হয়েছে, তোমাকে দেখলে বাবা তো হার্ট অ্যাটাক করে যাবে। বাবা কেমন আছে বাড়িতে গিয়ে দেখি, তারপর আমি তোমাকে সব জানাবো। এই বলে অনন্যা তাড়াতাড়ি করে ফোন কেটে দেয়। এদিকে সাগর এবং উত্তম কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তোর গার্লফ্রেন্ডের সঙ্গে তাহলে দেখা হলো না? ভাবলাম আমাদের হবু বৌদি কেমন হবে আজকে দেখবো। তবে যাই হোক, তোর গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের থেকে বেশি সুন্দর কখনোই হতে পারে না। তুই আমার গার্লফ্রেন্ডকে দেখলে পাগল হয়ে যাবি, বুঝেছিস? আচ্ছা শোন, এখন তাহলে আমরা দুজন শুধু শুধু আর কি করবো? প্রদীপ আর আজকে ফোন করে ডেকে নি। আজকে তাহলে 4 বন্ধু মিলে সিনেমা দেখা হবে। এই বলে সাগর এবং উত্তম ফোন করে তাদের বাকি 2 বন্ধু প্রদীপ এবং রাজাকেও শপিং মলে ডেকে নেয়। তারা 4 বন্ধু স্টার মলে সিনেমা দেখতে চলে যায়। সেখানে তারা 4 জনই অনেক মজা করে, একসাথে অনেক সেলফিও তোলে। সেই সেলফি আবার প্রদীপ তার হোয়াটসঅ্যাপে আপলোড করে। রাত্রিবেলা অনন্যা ফোন হাতে নিয়ে যখন প্রদীপের সেই স্ট্যাটাস দেখতে পায়, তখন সে একেবারে আকাশ থেকে পড়ে। ভয়ে তার রাতের ঘুম উড়ে যায়। শুধু সাগর আর উত্তম 2 বন্ধু নয়, প্রদীপ আর রাজা ওদের বন্ধু হয়। মানে আমার 4 বয়ফ্রেন্ড একে অপরের বন্ধু। কেলো করেছে। আর একটু হলেই আমি তো ভীষণ গুরুতরভাবে ফেসে যেতাম। না না, আমি যাতে আমার 4 বয়ফ্রেন্ডের কাছে ধরা না পড়ি, সেই জন্য আমাকে এখনই কিছু ব্যবস্থা করতে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে সে তার সমস্ত ছবিও ডিলিট করে দেয়। সোশ্যাল মিডিয়ায় কোথাও সে নিজের একটাও ছবি রাখে না। সেই সাথে অনন্যা আরও 3টে এক্সট্রা সিম কার্ড নিয়ে নেয়, যাতে সে তার 4 বয়ফ্রেন্ডের সঙ্গে 4টে আলাদা সিম কার্ড ব্যবহার করে কথা বলতে পারে। প্রদীপ, আমার ফোন নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে। আমার যে পুরানো ফোন নাম্বারটা ছিল, ওই সিম কার্ডটা আমি আমার মাকে দিয়ে দিয়েছি। এখন ওই সিম কার্ড আমার মা ব্যবহার করবে। তুমি কিন্তু ভুলেও আর ওই নাম্বারে ফোন করবে না, কেমন? যেই নতুন নাম্বার থেকে তোমাকে ফোন করছি, তুমি সেই নাম্বারেই ফোন করবে। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি শোনো না, সামনের উইকে আমার বার্থডে। তোমার মনে আছে তো? আমার বার্থডে দিন তোমাকে কিন্তু দেখা করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, এটা আবার কোনো কথা হলো? আমার বয়ফ্রেন্ডের বার্থডে আর আমি যাব না সেটা হতে পারে? আমরা কোনো বড় রেস্টুরেন্টে খেতে যাব, ঠিক আছে? সেখানেই তোমার কেক কাটিং হবে আর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করব। কিন্তু তুমি তোমার কোনো বন্ধুকে ডাকবে না বলে দিলাম। ওই স্পেশাল দিনটা আমি শুধু তোমার সাথে স্পেন্ড করতে চাই বেবি। এভাবেই দেখতে দেখতে প্রদীপের জন্মদিন চলে আসে। সেদিন বিকেলে প্রদীপ এবং অনন্যা দুজনেই বড় একটা রেস্টুরেন্টে যায়। প্রদীপ সেখানে কেক কাটিং করে। তারা দুজনেই অনেক ভালো মন্দ খাবার অর্ডারও করে। কিন্তু হঠাৎ করে সেখানে প্রদীপের বাকি 3 বন্ধু গিয়ে উপস্থিত হয়। তবে দূর থেকেই অনন্যার তীক্ষ্ণ নজর তাদের দেখে ফেলে। এই রে, এরা আবার এখানে কোথা থেকে টপকে গেল? এরা 4 জন মিলে আমাকে হাতে হাতে ধরার চেষ্টা করছে না তো? প্রদীপ আমাকে বলল ও কোনো বন্ধুকে ডাকবে না, তাহলে এরা 3 জন আবার এখানে কোথা থেকে এলো? আমাকে কিছু একটা করে বাঁচতে হবে। এই বলে অনন্যা তখনই মুখে মাস্ক পরে নেয় আর ওড়না দিয়ে ভালো করে মুখটাও ঢেকে নেয়, যাতে তার মুখ কেউ দেখতে না পায়। আরে কি হলো? তুমি হঠাৎ করে এরকম ভাবে খেতে খেতে মুখ ঢেকে নিলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ওই যে ওই সামনের টাকওয়ালা লোকটাকে দেখতে পাচ্ছ, ওটা আমার কাকু হয়। কাকু যদি এখানে তোমার সাথে আমাকে দেখে ফেলে তাহলে খুব বিপদ হয়ে যাবে। সেই জন্য আমি মুখ ঢেকে নিয়েছি। আমি এখন কিছুতেই মুখটা খুলতে পারবো না। আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি ভয় পেও না। আমি খাবারগুলো প্যাক করিয়ে নিচ্ছি। আমরা কোনো পার্কে গিয়ে খাবারগুলো বসে বসে খেয়ে নেব। এই বলে প্রদীপ সমস্ত খাবার প্যাক করিয়ে নেয় আর অনন্যার সঙ্গে সেই রেস্টুরেন্ট থেকে তখনই বেরিয়ে যায়। এভাবে সৌভাগ্যবশত অনন্যা তখনকার মতো বেঁচে যায়। আসলে রাজা, সাগর এবং উত্তম অনন্যা ও প্রদীপকে সেই রেস্টুরেন্টে দেখতেই পায় না। তারা 3 বন্ধু অফিসের পর সেই রেস্টুরেন্টে এমনিই খাওয়া দাওয়া করতে যায়। প্রদীপের কি ব্যাপার বলতো? ওর আজকে জন্মদিন, কালকে রাতে উইশ করলাম, এখন একটা রিপ্লাই পর্যন্ত দিল না। বললাম আমাদের 3 জনকে ট্রিট দিতে হবে, ও ট্রিট দেওয়ার ভয়ে নিশ্চয়ই আমাদেরকে ইগনোর করছে। আরে আজকে ওর বার্থডে, আজকে ওর পাত্তা পাওয়া যাবে নাকি? নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা যাই হোক, তোরা কিন্তু এখনো পর্যন্ত তোর গার্লফ্রেন্ডের সঙ্গে আমার পরিচয় করালি না। ফোনে অন্তত ফটোটাও তো দেখাতে পারতিস। আরে দাঁড়া, দেখাচ্ছি। ফেসবুকে অ্যাঞ্জেল অনন্যা বলে সার্চ কর, খুঁজে পেয়ে যাবি। ফেসবুকের অনেক ফটো আছে। অনন্যার নাম শুনে রাজা এবং সাগর একেবারে চমকে ওঠে। কি বলিস রে ভাই? এই অ্যাঞ্জেল অনন্যা তো আমার গার্লফ্রেন্ড, মানে আমার গার্লফ্রেন্ডের নামও অ্যাঞ্জেল অনন্যা। দাঁড়া দেখাচ্ছি। এ কি, অনন্যার প্রোফাইল থেকে ফটোগুলো তো সব রিমুভ হয়ে গেল। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না।
আরে এটা তো আমার গার্লফ্রেন্ড রে ভাই, এই প্রোফাইল থেকেই তো অনন্যার সাথে আমার আগে কথা হতো, এখন তো আমার সাথে ফোনে কথা হয়, তাহলে কি অনন্যা আমাদের সাথে চিট করছে? কিছুই তো বুঝতে পারছি না। ঠিক এমন সময় হঠাৎ করে প্রদীপ, উত্তম, সাগর এবং রাজার ফোনে একটা ফটো পাঠায়। আসলে প্রদীপ এবং অনন্যা পার্কে বসে খাওয়া দাওয়া করার সময় বেশ কিছু সেলফি তোলে, আর অনন্যাকে কিছু না বলেই প্রদীপ সেই সেলফি তার বন্ধুদের পাঠিয়ে দেয়। সেই ফটোগুলো দেখার পর উত্তম, প্রদীপ এবং সাগরের আর কিছু বোঝার বাকি থাকে না। তার মানে ওই শয়তান মেয়েটা আমাদের 4 বন্ধুকে একসাথে চিট করছে, ওকে উচিত শাস্তি দিতেই হবে। প্রদীপের কাছে লোকেশনটা চাও তো, এখনই আমরা ওখানে যাব। এই বলে উত্তম প্রদীপকে ফোন করে আর তার কাছ থেকে লোকেশন চেয়ে নেয়। তখনই তারা 3 বন্ধু সেই পার্কে গিয়ে উপস্থিত হয়। প্রদীপও যখন ব্যাপারটা জানতে পারে তখন সে অনন্যার উপর ভীষণই চটে যায়। 4 বন্ধু অনন্যাকে ভীষণ উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। মনে হচ্ছে তোর গালে ঠাসি একটা চড়মারি। শয়তান মেয়ে, তুই এতদিন পর্যন্ত আমাদের 4 জনকে ঠকালি। না প্রদীপ, তুমি আমার আসল বয়ফ্রেন্ড। আমি তোমাদের 4 জনের মধ্যে তোমাকেই সব থেকে বেশি প্রায়োরিটি দিই, কারণ তোমাকে আমি বেশি ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই প্রদীপ। হ্যাঁ তাই তো, আমাদের 4 জনের মধ্যে প্রদীপ বেশি বড় লোক, সেই জন্য প্রদীপকে বেশি পছন্দ করতো। আর তোকে অন্য কোথাও বিয়ে করতেও দেবো না, তোর নামে চারিদিকে মিথ্যা বদনাম রটিয়ে দেবো। এমন কথা শুনে অনন্যা ভীষণই ভয় পেয়ে যায়। অনন্যা ভয় পেয়ে পরের দিনই তার 4 বয়ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া দামি দামি সমস্ত উপহারগুলো ফিরিয়ে দেয়। শুধু তাই নয়, শেষবারের মতো দেখা করার সময় অনন্যা তার 4 বয়ফ্রেন্ডের কাছ থেকে 4টে থাপ্পড়ও খায়। চড় থাপ্পড় খাওয়ার পর অনন্যার একেবারেই শিক্ষা হয়ে যায়। সে আর নতুন করে বয়ফ্রেন্ড পাতানোর সাহসই পায় না। কয়েক মাস পর অনন্যা তার বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায়, কিন্তু অনন্যা তার মনের মতো স্বামী পায় না। বিয়ের পর তার সংসারে নানান রকম অশান্তি লেগেই থাকে। এভাবে অনন্যা তার কৃতকর্মের শাস্তি পেয়ে যায়। দীপশিখা তার শাশুড়িমা কাঞ্চনা দেবী এবং তার বর সুরেশের সঙ্গে বাস করত। কয়েক বছর আগেই দীপশিখা সুরেশের সঙ্গে বিয়ে হয়েছিল। সুরেশ খুব ভালো মোটা টাকার স্যালারিতে কাজ করত, তাই তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। এসি, টিভি, ফ্রিজ, পাখা, আধুনিক সবকিছুই তাদের বাড়িতে ছিল। সে বছর এপ্রিলের সময় ছিল। শীত শেষ হয়ে সম্পূর্ণ রকমভাবে গরম পড়ে গিয়েছিল। সূর্যের কড়া রোদের তাপে দিনের বেলায় সকলে বাইরে বের হতেও ভয় পেত। সকলের ঘরেই বন্ধ পড়ে থাকা এসি, পাখা চালানো শুরু করে দিয়েছিল। সকলেই ঠান্ডা জল পান করা এবং ঠান্ডা জলে স্নান করাও শুরু করে দেয়। একদিন, ও বাবারে বাবা, এই কদিন গরম খুব বেশি পড়ছে। গরমে তো আমার শরীর থেকে বালতি বালতি ঘাম বেরিয়ে যাচ্ছে। দেখি পাখাগুলো চালাই। এই বলে দীপশিখা সমস্ত পাখার সুইচ অন করে দেয়। ঠিক তখনই সেখানে কাঞ্চনা দেবী আসে। পাখাগুলো চলতে দেখে সে বলে, আরে আরে বৌমা, এ তুমি কি করছো? 2টো পাখা চালিয়েছো, এসি চালিয়েছো, তোমার কারণে পুরো বাড়িটা সিমলা হয়ে গেছে। পাখাগুলো এক্ষুনি বন্ধ করে বলছি। ও বাবারে, আমার কি ঠান্ডা লাগছে। ওরে বাবারে বাবা, কি ঠান্ডা। আপনিও না মা, কি যে বলেন। ঈশ্বর আপনাকে কি দিয়ে বানিয়েছেন তা কি জানি, যেখানে গরমে মানুষ হাঁপিয়ে উঠছে আর আপনার এখনো ঠান্ডা লাগছে। আপনার গায়ে কি ব্যাঙের রক্ত আছে নাকি বলুন তো? হ্যাঁ আছে, আর থাকলেও বা এতে কোনোই ক্ষতি নেই, বরং লাভই আছে। অন্তত তোমার মতো শরীরে আগ্নেয়গিরি তো জ্বলছে না। উফ বাবারে বাবা, কি ঠান্ডা। তুমি এক্ষুনি এসি পাখা বন্ধ করো, এতে তোমার আর তোমার পেটের বাচ্চার দুজনেরই উপকার হবে। আসলে কাঞ্চনা দেবী একটু আলাদা প্রকৃতির ছিল। সে অত্যাধিক গরমেও কখনোই পাখা চালাতো না, আর একটু কিছুতেই তার ঠান্ডা লেগে যেত। এমনকি এই অত্যাধিক গরমেও সে জল গরম করে স্নান করত। আসলে দীপশিখা প্রেগনেন্ট ছিল, আর সেই জন্যই কাঞ্চনা দেবী সবসময় তাকে তার বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার ভয় দেখাতো। প্রতিদিন একই কথা শুনে শুনে এবং অসহ্যকর গরমে দীপশিখা বিরক্ত হয়ে উঠেছিল। আমার বাচ্চার কথা আপনাকে ভাবতে হবে না মা, এই অত্যাধিক গরমে বাচ্চার মায়ের কথা ভাবুন। আর আপনি যদি আমার কথা ভাবতেন তাহলে আমাকে পাখা বন্ধ করার কথা বলতেন না। একে তো দেখছেন এত গরম পড়েছে, তার উপরে আমি প্রেগনেন্ট। কোথায় আমাকে আপনি বেশি করে পাখা চালাতে বলবেন, এসি চালাতে বলবেন, তা নয় পাখা বন্ধ করার কথা বলছেন। আর আপনার ঠান্ডা লাগতেই পারে, তাই বলে কি সবার ঠান্ডা লাগবে? দূর, আমার ভালো লাগে না। দাঁড়ান, আমি বন্ধ করে দিয়ে আসছি। আর হ্যাঁ বৌমা, আসার সময় একটু আদা দেওয়া চা করে নিয়ে এসো।
সকালে স্নান করার পর থেকে আমার মাথাটা যেন কেমন ভারী ভারী হয়ে আছে। মাঝে মাঝে মনে হয় গরম চা এনে এর মুখে ঢেলে দিই, এত গরমেও এর ঠান্ডা লেগে যাচ্ছে। যত সব শুধু ইলেকট্রিক বাঁচানোর ধান্দা। সেদিন রাত হয়ে যাওয়ায় কাঞ্চনা দেবীর ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে সুরেশকে তাদের ঘরের এসি চালাতে বারণ করে দিয়েছিল। তাই সুরেশ তাদের ঘরের এসি অফ করেই রেখেছিল। কিন্তু দীপশিখা সেদিন গরম সহ্য হচ্ছিল না, তাই সে রাতে ঘুমাতে পারছিল না। বেশ কিছুক্ষণ এদিক ওদিক করার পর সে সুরেশকে বলে, কি গো শুনছো, এই পাখাতে আমার গরম কাটছে না, তুমি গিয়ে এসিটা একবার চালিয়ে দাও না, আমার ঘুম আসছে না। উফ বাবা, এর যেন বড্ড বেশি গরম লাগছে। বলছি এতই যখন দরকার তাহলে আমার ঘুমটা না ভাঙিয়ে নিজেই তো গিয়ে চালাতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু এসি চালাতে গেলেই তোমার মায়ের কথা মনে পড়ে যায় আর আমার খুব রাগ হয়, তাই আমার নিজের হাতে এসি চালাতে ভালো লাগে না। ও, তাহলে আমাকে ঘুম থেকে তুলে পাঠাচ্ছ, আমার ভালো লাগছে বুঝি। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? না, আমার কোনো কিছুরই সমস্যা নেই, শুধু পেটের এই বাচ্চাটিকে নিয়ে সমস্যা, যার জন্য আমাকে প্রতিদিন এত গরম সহ্য করতে হচ্ছে। বাচ্চা নেওয়ার আগে তো অনেক কিছু বলতে, তোমাকে এটা এনে দেবো ওটা এনে দেবো, এখন কি হয়েছে শুনি? সামান্য একটু উঠে গিয়ে এসিটা অন করতে পারছো না? আচ্ছা বাবা, আচ্ছা আমি যাচ্ছি, পাখা এসি সব চালিয়ে দিচ্ছি। মেয়েরা তো এরকমই হয়, সামান্য একটু কথাতেই সেন্টি হয়ে যায়। প্রেগনেন্ট হয়েছে বলে শুধু যা ইচ্ছা তাই করে নেওয়ার ধান্দা। এভাবেই নানান কথা বলতে বলতে সুরেশ বিছানা থেকে উঠে পড়ে এবং সে নিজেই এসি চালিয়ে দিয়ে শুয়ে পড়ে। আহ, কি শান্তি! এই গরমে আত্মাটা পুরো শান্তি পেল। ও বাবারে, মাগো একটু ঘুমাই এবার, অনেক রাত হয়ে গেল। কি হলো, কি ব্যাপার? এত রাতে পাখার আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। আমার মনে হয় ওই ঘর থেকে আসছে। এই বউটাকেও বলি, যত করেই মানা করো না কেন, এরা আমার কথা শুনবেই না। এখন এত গরম পড়েছে কোথায় যে এসি চালাতে হবে, পাখা চালাতে হবে? যাই দেখি, পাখাটা বন্ধ করে দিয়ে আসি। কতবার বলেছি যে এখনো এত গরম পড়েনি, এরা আমার কথা শুনতেই চায় না। এই বলে কাঞ্চনা দেবী তাদের বাড়ির ইলেকট্রিকের মেইন সুইচ অফ করে দেয়। এর ফলে পুরো বাড়িরই কারেন্ট অফ হয়ে যায়। এতে কাঞ্চনা দেবীর কোনো অসুবিধা না হলেও দীপশিখার খুবই অসুবিধা হয়। প্রচন্ড গরমে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে এসি এবং পাখা চলতে না দেখে সে সুরেশকে ঘুম থেকে তুলে দেয়। ওহ গড, আবার কি হলো? এই তো এসি পাখা সব চালিয়ে এলাম, এখন আবারও কেন ঘুম থেকে জাগালে? একবার দেখো না প্লিজ, পাখা এসি কিছুই চলছে না, এত গরমে আমার ঘুমই আসছে না গো, তুমি প্লিজ একবার দেখো। আরে পাখা বন্ধ হয়ে গেছে, তাতে আমি কি করব? আমি তো ঘুমাচ্ছিলাম, হয়তো লোডশেডিং হয়েছে, গিয়ে দেখো না। কি লোডশেডিং হয়েছে? আমি ঘুমাবো কিভাবে? এই তুমি কিছু একটা করো না প্লিজ, তুমি তো জানো বলো আমি প্রেগনেন্ট, আমার কত গরম হচ্ছে। আমি কি করব সেটা তো বলে দাও। আমি কি এখন তোমার জন্য হাত দিয়ে পাখা ঘোরাবো নাকি? যাও যাও, এত গরম হলে ছাদের উপরে উঠে গিয়ে ঘুমাও, আর নয়তো বাথটবে গিয়ে গলা ডুবিয়ে বসে থাকো। যত সব, গরম যেন আর কারো লাগে না, শুধু ওনারই লাগে। হ্যাঁ লাগে, সবারই লাগে, কিন্তু সবাই তো আর প্রেগনেন্ট নয়, বুঝেছো? এমনিতেই আমার প্রেগনেন্সির জন্য রাতে ঘুম হয় না, তার উপরে এত গরম। যে গরমকালে প্রেগনেন্ট হয় তাকে গিয়ে জিজ্ঞাসা করবে, এখন কিছু বললেই তো আমার দোষ হয়ে যাবে। তোমার দোষ দেবো না তো কার দোষ দেবো শুনি? তুমি গরম গরম করে সারাদিন যা করো, যেন তোমার একারই গরম লাগে। আর তুমি একমাত্র মহিলা এই পৃথিবীতে যে গরমকালে প্রেগনেন্ট হয়েছে, তাই তো? এই বলে সুরেশ আবারও ঘুমিয়ে পড়ে। শেষ পর্যন্ত দীপশিখা ঘরের মধ্যে ঘুমাতে না পেরে সত্যি সত্যি সে ছাদে ঘুমাতে যায়, কিন্তু সেখানে গিয়েও মশার কামড়ে সে ঘুমাতে পারে না। এভাবেই সেদিন সারা রাত সে ঘুমাতেই পারে না। আরো কয়েকদিন কেটে যায়, ধীরে ধীরে গরম আরো বাড়তে থাকে। এদিকে দীপশিখার বাচ্চা হওয়ারও সময় কাছাকাছি চলে আসে। অত্যাধিক গরমের কারণে সে আরো বেশি কষ্ট পেতে থাকে, কিন্তু কাঞ্চনা দেবী সেগুলো বুঝতো না। সে প্রতিদিনই রাত্রিবেলা ইলেকট্রিকের মেইন সুইচ অফ করে দিত। এমনই একদিন রাত্রিবেলা সে মেইন সুইচ অফ করছিল, ঠিক তখনই দীপশিখা তাকে দেখে ফেলে। ও, তাহলে আপনি প্রতিদিন ইলেকট্রিকের মেইন সুইচ অফ করে দেন, তাই তো? আমি তাই ভাবি প্রতিদিন লোডশেডিং হবে কেন। আচ্ছা, আপনার আমাকে নিয়ে কি সমস্যা বলুন তো? আমার ভালো কি আপনি দেখতে পারেন না? আপনি কি আমাকে কষ্টে থাকতে দেখে আনন্দ পান? দেখো বৌমা,
তুমি উল্টোপাল্টা কথা বলো না। আমি যা করি তোমার আর তোমার বাচ্চার ভালোর জন্যই করি। ঠান্ডা লাগলে কতটা কষ্ট হয় সেটা আমি ভালো করেই জানি। আর দেখো বৌমা, হ্যাঁ মানছি গরমে মানুষের কষ্ট হয়, কিন্তু মানুষের বড়সড় কোনো ক্ষতি হয় না, যেখানে ঠান্ডা লেগে গেলে অনেক ক্ষতি হয়। মা একটু চুপ করুন তো। আর আমি জানি আপনি এরকম কেন করছেন, একমাত্র ইলেকট্রিকের বিল বাঁচানোর জন্য। এ তুমি কি বলছো বৌমা? সামান্য কটা টাকার জন্য আমি ইলেকট্রিকের বিল বাঁচাবো? না বৌমা, তুমি ভুল ভাবছো। তুমি একবার ভেবে দেখো, আমি যদি ইলেকট্রিক বাঁচাতাম তাহলে বাড়িতে এত এসি, পাখা, ফ্রিজ কি জন্য কিনে রাখতাম বলো? তুমি কেন বুঝতে পারছো না? তোমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে তোমার বাচ্চারও ঠান্ডা লাগবে, ও অসুস্থ হয়ে জন্মাবে। আপনার যুক্তিহীন কথা আপনার কাছেই রাখুন মা। এই গরমের মধ্যে কারোর এসি পাখা চালালে ঠান্ডা লাগে নাকি? আর তাছাড়া যেই বাচ্চাটা এখনো পৃথিবীতে এলো না, পেটে আছে, তার আবার ঠান্ডা লাগবে কি করে? ঠিক আছে যান যান, আর ভয় নেই। আজ থেকে আমি এগুলো কিছুই চালাবো না, সে আমার যতই গরম হোক না কেন। এই বলে দীপশিখা সেখান থেকে চলে যায়। সে রাগের মাথায় ছিল বলে কাঞ্চনা দেবীও তার কথাই কিছু মনে করে না। দীপশিখা নিজে থেকেই পাখা এসি চালানো বন্ধ করে দেয়। আর রাত্রিবেলা খুব বেশি গরম হলে সে বাথট্যাবের জলের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ত। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন দীপশিখার প্রসব যন্ত্রণা শুরু হয়। তাকে অনেক কষ্ট পেতে দেখে তাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। পরের দিনে দীপশিখার একটি মেয়ে হয়, কিন্তু বাচ্চাটি খুব অসুস্থ ছিল। ডাক্তার ভালো করে চেক আপ করার পর বলে, আর এই বাচ্চাটা তো নিউমোনিয়া রোগ নিয়েই জন্মেছে। আমার তো মনে হচ্ছে এর মা অনেক ঠান্ডাই থাকতো, আর পেটে বাচ্চা অবস্থায় ঠান্ডা লাগলে সাধারণত এইগুলো হয়েই থাকে। না না ডাক্তারবাবু, আমার বৌমাকে এরকম বলবেন না। আমার বৌমা কখনোই ঠান্ডা লাগাতো না। ঠান্ডা তো দূরের কথা, আমি ওকে এসি পাখা পর্যন্ত চালাতে দিতাম না। সেসব আমি জানি না, আমার গরমে পাখা এসি ছাড়া থাকা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, এই গরমের মধ্যে কেউ ফ্যান অথবা এসি চালালেও এরকম সমস্যা হওয়ার কথা নয়। অন্য কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আচ্ছা সে যাই হোক, বাচ্চা যেটা প্রবলেম সেটাই বললাম। ডাক্তারবাবুর মুখে এরকম কথা শুনে দীপশিখার চোখে জল চলে আসে। মা, আপনি তো আমাকে পাখা চালাতে দিতেন না, এসি চালাতে দিতেন না, আর আমি গরম সহ্য করতে না পেরে বাথট্যাবের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে রাত কাটাতাম। আপনি আমার সঙ্গে যদি এমন না করতেন তাহলে আমার বাচ্চার সঙ্গেও আজকে এমন হতো না। কাঞ্চনা দেবী তার ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। এতদিন পর সে বুঝতে পারে যে পাখা না চালাতে দিয়ে সে নিজেও কত বড় ভুল করে ফেলেছে। কিছুদিন পর তাদের ছোট্ট বাচ্চাটি সুস্থ হয়ে উঠলে তারা সবাই খুব খুশি হয় এবং খুশি মনে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে।